ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, আপনাদের কাছে সাউন্ড ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা অবশ্যই আপনারা আবার কমেন্ট করে জানাবেন। সাধনবাবু, শোনা যাচ্ছে আমার সাউন্ড? হ্যাঁ, ঠিকঠাক আসছে। ধন্যবাদ। যাই হোক, আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম নেটওয়ার্ক প্রচণ্ডভাবে সমস্যা হচ্ছে। যাই হোক, আর দীর্ঘায়ু করব না। এই মুহূর্তে আমরা যাকে পেয়েছি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি লাগাতার সমাজের মধ্যে কাজ করেছেন এবং বহুজন সমাজের আইকন। আমি সর্বপ্রথমে আর দেরি না করে আমি সেই প্রশ্নের দিকে এগিয়ে যাব। এই যে সুপ্রিম কোর্টে যে রায়, এসসি এসটিদের নিয়ে যে রায়, সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ এইভাবে তারা বলছে যে এখন এটা দরকার ছিল, যে এইভাবে একটা যে সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে কিছু সম্প্রদায় পিছিয়ে রয়েছে এবং যারা আজকে সংরক্ষণ নিয়ে সেই জায়গায় পৌঁছেছে তাদেরকে এখান থেকে বাদ দেওয়া দরকার রয়েছে, এরকম একটা বার্তা চলছে। তো আবার একদিকে দেখা যাচ্ছে যে বহু মানুষ এটা দাবি করছে যে এই এসসি আর এসটিদের যে সংরক্ষণে কোটার মধ্যে কোটা নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট, সেখানে বলা হচ্ছে যে বিভাজনের একটা ষড়যন্ত্র চলছে। তো এটি আপনি কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্টের এই রায় কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এসসি এসটিদের জন্য, বা কতটা ক্ষতিকর দিক রয়েছে? সাধন বাবু। ধন্যবাদ। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের যে রিজার্ভেশন, এই রিজার্ভেশন সম্পর্কিত বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা এরা লাগু করার জন্য একের পর এক তাদের কার্যকর পদক্ষেপ নিয়ে চলেছে, তো এটা তারই একটা অংশ। সুপ্রিম কোর্টের যে বিচারপতি, মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে সাংবিধানিক যে সমস্ত ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে, তার নিরিখে ভারতবর্ষের ন্যায় স্থাপিত করার জন্যই ওনাদেরকে এই দায়ভার দেওয়া হয়েছে। কিন্তু আজকের দিনে বাস্তব ক্ষেত্রে ওনারা একটা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। সরাসরি বললে আরএসএস দ্বারা এরা সিলেক্টেড লোক, কলেজিয়াম সিস্টেমের মধ্য দিয়ে আরএসএস দ্বারা সিলেক্টেড লোক, তারা আজকে এই সমস্ত জায়গায় তাদের যে পূর্ব পরিকল্পনা রয়েছে সেগুলো ধাপে ধাপে লাগু করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হবে যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের মধ্যে যারা একেবারে পিছনের দিকে রয়েছে তাদেরকে সামনে আনার জন্য একটা খুব ভালো কার্যকরী পদক্ষেপ সুপ্রিম কোর্টের, কিন্তু বাস্তব এটা নয়। তাদের যদি সত্যি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের যারা একদম পিছনের দিকে রয়েছে তাদেরকে সামনে আনার জন্য যদি পদক্ষেপ হতো তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা নয়, এটা একটা ষড়যন্ত্র। সেটা একটুখানি ব্যাখ্যা করলে বিষয়টা হয়তো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের সমাজে আমরা যেটা দেখছি, এই সভ্য সমাজে আজও অবধি এনটি, ভিজিএনটি, ডিএনটি বলে কিছু ভবঘুরে লোক রয়েছে। অর্থাৎ এরা সবাই ট্রাইবাল ট্রেডের মধ্যে পড়ে। আমরা যদি দেখি ট্রেনে, বাসে, বিশেষ করে ট্রেন স্টেশনগুলোতে পাক মারা বাচ্চা বাচ্চা মেয়েগুলো, ছেলেগুলো আমাদের কাছে ভিক্ষা চায়। এদের কোনো রকম স্থায়ী বাসস্থান নেই। আবার এক ধরনের ভবঘুরে রয়েছে যাদেরকে হিন্দিতে খানাবদোশ বলে, অর্থাৎ নিজের বাড়িখানা বা বাসখানাকে পিঠে নিয়ে ঘুরে বেড়ায়। তারা অস্থায়ী বাসস্থান অর্থাৎ তম্বু টাঙ্গিয়ে থাকে। এক জায়গায় হয়তো 2 মাস 4 মাস থাকলো, আবার সেখান থেকে ছেলে পুলে সপরিবারে অন্য জায়গায় গেল, সেখানে গিয়ে কিছুদিন থাকলো,
এইরকম করে রয়েছে। তো এই ভবঘুরের জনসংখ্যাটা কম নয়, প্রায় সারা ভারতবর্ষে 10 কোটির কাছাকাছি। তো এই 10 কোটির কাছাকাছি এরা ট্রাইব বর্গের মধ্যে পড়ছে। এদেরকে যদি প্রতিনিধিত্বের জায়গায়, অর্থাৎ ওরা ওদের ভাষায় কোটা, এই কোটার জায়গায় এরা বঞ্চিত রয়েছে, এদেরকে যদি অগ্রাধিকার দেওয়া যায়, তাহলে প্রথমে কি করা দরকার? প্রথমে ধরুন রিজার্ভেশনের জন্য যেখানে যেখানে রিজার্ভেশন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদেরকে পেতে হয় বা পায়, সেগুলো বাড়িতে বসে আনপড় নিরক্ষর মানুষজনরা সেই সমস্ত জায়গায় যেতে পারে না। এর জন্য একটা মাপদণ্ড তাদেরকে অ্যাচিভ করতে হয়, পেরোতে হয়। তো সেই মাপদণ্ডগুলো পেরোনোর আগে এদের জন্য যদি কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, এদেরকে বঞ্চিত করারই ষড়যন্ত্র করা হবে। কেননা ধরুন এদের জন্য বিশেষ রিজার্ভেশনের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, কিন্তু এদের কেউ স্কুলই যায় না। পাকমারা যাদেরকে আমরা বলি, তারা তো কেউ স্কুলে যায় না। অন্যান্য ভবঘুরে যারা খানাবদোশ, তারা তো স্কুলই যায় না। কিছু রয়েছে অন্যান্য ভিজিএনটি, ডিএনটি, তারা অল্প স্বল্প স্থায়ীভাবে বসবাস করে, আমরা অল্প স্বল্প পড়াশোনা করে। তাহলে কলেজের ক্ষেত্রে যদি পড়াশোনার দিক থেকে তারা যদি রিজার্ভেশন নিতে যায়, তাহলে কলেজ পর্যন্ত তো তাদেরকে যেতে হবে, হায়ার সেকেন্ডারি পাস তো করতে হবে, তারপরে তো কলেজে যাবে। যে প্রাইমারি স্কুলে যায় না, তাকে যদি রিজার্ভেশনের জন্য অগ্রাধিকার দেওয়া হয়, আর যারা আজকে রিজার্ভেশন গুলো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের পেয়েছে এবং এই প্রতিনিধিত্বের জায়গায় তারা স্বাবলম্বী হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হলো যে আপনাদের জন্য এগুলো রিজার্ভেশন নয়, এগুলো বিশেষ এই সম্প্রদায়ের জন্য সুরক্ষিত। তাহলে বিষয়টা কি হলো না, এদেরকে যেতে দেওয়া হলো না। আর যাদের জন্য সুরক্ষিত তারা তো স্কুলই যায়নি, তারা তো প্রাইমারি স্কুল পর্যন্ত যায়নি, তারা মাধ্যমিক পাস করেনি, হায়ার সেকেন্ডারি পাস করেনি, তাহলে তারা কলেজে যাবে কি করে? এটা গেল একটা দিক। তারপরে অন্যান্য দিক যেগুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গা যেগুলো রয়েছে, সেগুলো তো আরো বড় মাপের কোয়ালিফাইড এর জায়গায় যেতে হয়, তালিম নিতে হয়, তো সেই জায়গায় তো তারা যেতেই পারবে না। অর্থাৎ একটা দিক রয়েছে যে রিজার্ভেশন যেটা রয়েছে, এই রিজার্ভেশনকে ইনডাইরেক্টলি খতম করার পরিকল্পনা। আর দ্বিতীয়ত যেটা রয়েছে, সেটা একটা বর্গ সমূহের জন্য রিজার্ভেশন। দীর্ঘদিন ধরে ভারতবর্ষে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, অধিকার বঞ্চিত চারিদিক থেকে, রাজনৈতিক, ধার্মিক, সামাজিক, প্রশাসনিক, সব দিক থেকে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে সেই জায়গায় আনার জন্য এই প্রতিনিধিত্বের ব্যবস্থা, অর্থাৎ রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এটা কি করা হচ্ছে না, বিশেষ জাতিগত ভাবনাগুলো ঢোকানোর জন্য এটা পিছিয়ে পড়া শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের জন্য বর্গীকরণ করার নামে যে ধরনের পরিকল্পনা এরা করেছে, বাস্তব ক্ষেত্রে এই যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যে বর্গ, সেটাকে বিভাজন করার একটা পরিকল্পনা করা হয়েছে। কেন, যারা পিছনের দিকে রয়েছে, যারা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারেনি, বেশিরভাগ মানুষ তাদের পক্ষে সওয়াল করবে যে এদেরকে তো সামনে আনা দরকার, এরা তো দীর্ঘদিন ধরে পিছনে রয়েছে। হ্যাঁ, অবশ্যই এদেরকে সামনে আনা দরকার। তাহলে কি করতে হবে, এরা যাতে কলেজ পর্যন্ত পড়তে পারে, যার জন্য পাকমারা যারা, তাদেরকে স্থায়ী বসতি এরা কি করে করতে পারে, স্থায়ীভাবে তারা তাদের বসবাস কিভাবে নির্মাণ করা যায়, তাদেরকে কিভাবে শিক্ষামুখী করা যায়, তাদেরকে সভ্যতার মূল স্রোতে কিভাবে আনা যায়, সরকারের প্রথমত এই পরিকল্পনা করা দরকার। এবং স্পেশাল ভাবে তাদেরকে সেই রকম ভাবে তৈরি করার একটা পরিকল্পনা ছাড়া তাদের জন্য এই ধরনের বিশেষ সুবিধা করে দেওয়া মানে হচ্ছে কি না, এদেরকে লাভ দিয়ে
ছাদে উঠতে বলা। লাফ দিয়ে তো ছাদে ওঠা যায় না, তার জন্য সিঁড়ি চায়, ধাপে ধাপে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হবে। এদেরকে বলছে লাফ দিয়ে ছাদে উঠিয়ে দেবো, কিভাবে সম্ভব ভাই? তো মূলত শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের মধ্যে বিভাজন এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই পরিকল্পনা, এটা হলো তাদের মূল ষড়যন্ত্র। সর্বোপরি এরা যেটা চাইছে, আর্থিক আধারের উপর রিজার্ভেশনের নামে এরা যেটা রিজার্ভেশনকে গরিবী নির্মূলনের একটা ব্যবস্থা এটা সমাজে স্থাপিত করতে চাইছে, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আনছে। যে যারা গরিব, যাদের কিছু নেই, যারা খেতে পায় না, তাদেরকে তো সামনে আনা দরকার। গরিব কারা? এই সুপ্রিম কোর্টেরই একটা রায় রয়েছে, গরিব কারা না, স্ববর্ণের বছরে 8 লাখ টাকা পর্যন্ত রোজগার হলে তারা গরিব। 8 লাখ টাকার উপরে যতক্ষণ পর্যন্ত যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত গরিব। আবার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি, মূল নিবাসী যে সমস্ত বহু সংখ্যক লোকজন রয়েছে, তাদের যদি কোনো একটা সরকারি সুযোগ সুবিধা নিতে হয় তাহলে সেখানে ইনকাম সার্টিফিকেট পেতে হয়। সেই ইনকাম সার্টিফিকেট যদি 2 লাখ, 2.5 লাখ বা 3 লাখের বেশি হয় তাহলে বলবে আপনাদের তো উপার্জন অনেক বেশি, এই ফ্যাসিলিটি আপনারা পাবেন না। কেননা এটা গরিব মানুষদের জন্য, অর্থাৎ দরিদ্র লোকদের জন্য, দরিদ্র সীমার নিচে যারা, দরিদ্র সীমার মধ্যে যারা, তাদের জন্য। আর সবর্ণ অর্থাৎ ব্রাহ্মণ বর্গের 8 লাখ টাকা বছরে, 8 লাখ টাকাকে যদি 12 দিয়ে ভাগ করা যায় তাহলে প্রায় 60,000 প্লাস হয়তো মাসিক রোজগার। তাহলে আমাদের সমাজের মানুষের মাসিক একটা পরিবারের 10,000 টাকা রোজগার নেই, তারা গরিবের মধ্যে পড়ছে না। 8 লাখ টাকা রোজগার অর্থাৎ মাসে 60,000 টাকারও বেশি যাদের রোজগার, তারা গরিব, তাদের জন্য স্পেশাল সংরক্ষণের ব্যবস্থা। ঠিক যেমন ওবিসিদের সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব, সেটাকে তো প্রথমত খারিজ করে দেওয়া হলো যে 50% এর বেশি দেওয়া যাবে না। দ্বিতীয়ত 27% দেওয়ার পরও তাদের মধ্যে ক্রিমি লেয়ার লাগিয়ে দেওয়া হলো, অর্থাৎ আর্থিকভাবে যারা সক্ষম তাদেরকে সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ ওবিসিদের মধ্যে যারা প্রতিনিধিত্বের জন্য যাবেন, রিজার্ভেশনের সুযোগ সুবিধার জন্য যাবেন, তাদেরকে বলে দেওয়া হবে যে ইনকাম সার্টিফিকেট শো করুন, এবং ইনকাম সার্টিফিকেটে তারা দেখিয়ে দেবেন যে এ তো উপার্জন, এদের তো সচ্ছল অবস্থায় রয়েছে, যার জন্য এদেরকে দেওয়া যাবে না। যাদেরকে দেওয়া যাবে তাদের ঠিক সেই রকমই সেই জায়গায় যাওয়ার মতো সামর্থ্য নেই, যেমন ডাক্তারি, আইএএস, আরো অন্যান্য যে সমস্ত হায়ার জায়গাগুলো রয়েছে, এ গ্রেডের জায়গাগুলো রয়েছে, সেখানে প্রতিনিধিত্বের জায়গাটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। ঠিক এটাই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের উপর লাগাতে চাই, যে ক্রিমিলিয়ার এখানে লাগানো হোক, ক্রিমিলিয়ারের নাম করে এখানেও এইরকম এ গ্রেডের জায়গায় যাওয়ার মতো যাদের সামর্থ্য রয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের, তাদেরকে যেতে দেওয়া হবে না। কেন বলা হবে, যারা আর্থিকভাবে সচ্ছল বা এদের সামর্থ্য রয়েছে, যারা অনেক অনেক বেশি সুবিধা পেয়ে গেছে, যারা সুবিধা পায়নি তাদেরকে এখানে নিয়ে যেতে হবে। আর যাদের সুবিধা, যারা সুবিধা পায়নি তাদেরকে নিয়ে যেতে হবে, তাদেরকে তাদের মত ওই জায়গায় নির্মাণ করার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই। অর্থাৎ পাখি মারা, পাক মারা, ভব ঘুরে, আরো অন্যান্য যে সমস্ত পিছনে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের সবর টবর এই সমস্ত যে মানুষজনগুলো রয়েছে, এদেরকে সামনে সারিতে আনার জন্য সরকারের কোনো পরিকল্পনাই নেই। যদি সবাইকে সামনে সারিতে আনার একটা পরিকল্পনা নেওয়ার পর যদি বলে যে ভাই যোগ্য ব্যক্তি ওই বর্গের মধ্যে রয়েছে, তারপরও এরা সুযোগ সুবিধা পাচ্ছে না কেন, তাহলে স্পেশাল তাদের জন্য ব্যবস্থা করা দরকার। প্রত্যেকেরই একটা মাপদণ্ড পার করে এই রিজার্ভেশনের সুযোগ সুবিধাগুলো নিতে হয়। তাহলে সেই মাপদণ্ড পর্যন্ত অন্তত পক্ষে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের প্রত্যেকটা জাতির বা বর্গের বা সময়ের মানুষ যাতে সেই যোগ্যতা নির্মাণ করতে পারে, নিজেদের মধ্যে সেই ধরনের একটা যোগ্যতার বিকাশ ঘটাতে পারে, তার তো একটা সুবিধা সুযোগ করে দিতে হবে, তার তো পরিকল্পনা দরকার। তার কোনো পরিকল্পনা নেই, এদেরকে লাফিয়ে ছাদে উঠিয়ে দেওয়া হবে। এটা কিছুই না, এটা শুধুমাত্র আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসিদেরকে যে ক্রিমিলিয়ারের নাম করে যে প্রতিবন্ধকতা লাগানো হয়েছে, তা আমাদের উপর লাগানো হবে। পরবর্তী ক্ষেত্রে শিডিউল কাস্টেরই যেন কিছু মানুষ বলে যে এই ধরনের তাহলে রিজার্ভেশন দরকার নেই, অর্থাৎ রিজার্ভেশন উঠিয়ে দাও। এই ধরনের রিজার্ভেশন
অর্থাৎ সংরক্ষণ যেটা ওরা কোটা বলে সেটা যাতে উঠানো যায় তার পরিকল্পনা একের পর এক এরা করে যাচ্ছে, এটা হলো মূল বিষয়। না, যে সুপ্রিম কোর্টে 6-1-এর যে সমর্থনে আজকে এই রায় দেওয়া হলো, সেখানে বহু মানুষ এই প্রশ্ন করছে যে সেই সুপ্রিম কোর্টে যে সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব দরকার ছিল, সেখানে 6 জন রয়েছে যারা আপার কাস্টের। তাহলে তারা এইভাবে একটা রায় দিচ্ছে আর সেই সুপ্রিম কোর্টের জায়গাটা তারা ফলো করছে না, তো সেটাই আপনি কি বলবেন? এটাই তো সব থেকে বড় বিড়ম্বনা আমাদের দেশে, যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি, এদের ভবিষ্যৎ নির্ণয় নেওয়ার জন্য এদের কোনো প্রতিনিধির হাতে দায়িত্ব দেওয়া হয় না। যারা এদের এই ধরনের পরিণাম ঘটিয়েছে, এই ধরনের শোচনীয় অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে, তাদের হাতে এদের বিকাশের দায়িত্ব দেওয়া হয়। যত রকম কমিশন করা হয়, কমিটি করা হয়, যারা আমাদের এই শোচনীয় অবস্থার জন্য দায়ী তাদের হাতে দায়িত্ব দেওয়া হয়। তো এটাই তো বড় বিড়ম্বনা। তো এক্ষেত্রে সে একই দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের এই ধরনের কোনো নির্ণয় নেওয়ার অথরিটি তো নেই, কেননা সাংবিধানিক যে বিধান রয়েছে এই বিষয়টা এতটা গুরুগম্ভীর, যার জন্য সেই সময় সংবিধান প্রণেতা যারা এই বিষয়ে যারা ডিবেট ডিসকাশন করেছেন গণপরিষদে, তারা নির্ণয় নিয়েছেন যে আজকে যে সমস্ত জাতিগুলোকে বা কাস্টগুলোকে সূচিবদ্ধ করা হলো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব তালিকায়, পরবর্তী ক্ষেত্রে যদি কোনো জাতিকে বা কোনো সমূহকে এই সূচিভুক্ত করতে হয় বা সূচি থেকে বাদ দিতে হয়, তাহলে এটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা আঞ্চলিক ভিত্তিতে কারো অথরিটি থাকতে দেওয়া যাবে না। কেন জটিলতা নির্মাণ হবে না, রাজনৈতিক সুবিধার জন্য, স্বজন পোষণের জন্য বা বিদ্বেষের কারণে এটা অনেকেই করতে পারে, অনেক রাজ্য সরকারই করতে পারে, যার জন্য এটা সরাসরি রাষ্ট্রপতির তত্ত্বাবধানে এই ধরনের একটা বিধান করা হয়েছে যে যদি ভবিষ্যতে কখনো কোনো শিডিউল কাস্ট সূচিতে নতুন কোনো জাতিকে অন্তর্ভুক্ত করতে হয়, শিডিউল ট্রাইবদেরকে নতুন অন্তর্ভুক্ত করতে হয় বা এই তালিকা থেকে বাদ দিতে হয়, তাহলে তার জন্য হস্তক্ষেপ করতে হবে রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি এ বিষয়ে পদ্ধতিগতভাবে পরিকল্পনা মাফিক যে ক্রাইটেরিয়ার উপর ওবিসি অর্থাৎ অন্যান্য পিছিয়ে পড়া বর্গ, তপশিলি জাতি, তপশিলি জনজাতি, এইগুলোকে বিশেষ বৈশিষ্ট্যের জন্য তাদেরকে মান্যতা দেওয়া হবে, সেইগুলোর জন্য যথোপযুক্ত পদ্ধতি অবলম্বন করার পর এটা করা সম্ভব। সুপ্রিম কোর্ট হট করে এটা রাজ্য সরকারের হাতে দায়িত্ব কি করে দিয়ে দিতে পারে? এটা সুপ্রিম কোর্টের জাজরা বলেছেন যে 15 এবং 16 ধারায় এই ধরনের কোনো বাধা নেই যে রাজ্য সরকার এটা করতে পারে না। এখানে একটা প্রশ্ন রয়েছে, একটা কথা, সেদিনই তো সংবিধান প্রণেতা যারা তারা এটা করে দিতে পারতেন যে এগুলো রাজ্য সরকার তারা ঠিক করে দেবে আঞ্চলিক ভিত্তিতে তারা কাদেরকে এই তালিকাভুক্ত করবেন বা তালিকা থেকে বাদ দেবেন। এটা যদি জটিল না হতো, গুরুগম্ভীর না হতো, গুরুত্ব না থাকতো, তাহলে রাষ্ট্রপতির হাতে এই দায়িত্বটাতে কেন দেওয়া হতো? এটা হলো ব্যাপার। না, এখানে একটা প্রশ্ন জাগে যে সুপ্রিম কোর্ট যে এই রায় দিচ্ছে, তো সুপ্রিম কোর্টের এটা কি অথরিটি রয়েছে যে এই ধরনের আইন তারা বানাবে? আমরা যতটা জানি যে তাহলে পার্লামেন্ট কি জন্য রয়েছে? দেশের জনপ্রতিনিধিতে কেন সেই পার্লামেন্টে পাঠানো হয় যদি সুপ্রিম কোর্টের এই ধরনের রায় নিয়ে আসবে? এটা মানে কতটা সাংবিধানিক বলে মনে হচ্ছে? কারণ সুপ্রিম কোর্ট সংবিধানের যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সাংবিধানিক, সেই ব্যাখ্যাগুলো ওনারা করতে পারেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারা তার একটা মন্তব্য বা সিদ্ধান্ত ওনারা দিতে পারেন। পার্লামেন্ট
আইন তৈরি করতে পারেন, কিন্তু সাংবিধানিক যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারের জায়গায় পার্লামেন্টও তার বিরুদ্ধে গিয়ে কোনো আইন প্রণয়ন করতে পারে না। এই বিষয়টা বুঝতে হবে। রিজার্ভেশন থাকবে কি থাকবে না, এই নিয়ে যদি পার্লামেন্টে কোনো আইন পাস করে দেওয়া যায়, তাহলে সেটা আইনটা কি লাগু করা যাবে, এটা কি বলবৎ করা যাবে? এটা একটা প্রশ্ন। তাহলে জনপ্রতিনিধিরা গিয়ে যে কোনো আইন পাস করতে পারে, যে কোনো আইন পাস করতে পারে না। সেই আইনকে সাংবিধানিক হতে হবে, সাংবিধানিক দায়ের মধ্যে থেকে তাদেরকে করতে হবে। মৌলিক অধিকারের বিরুদ্ধে গিয়ে পার্লামেন্টে কোনো আইন প্রণয়ন করা যেতে পারে না। গরিষ্ঠ তো দূরের কথা, সর্বসম্মতিতেও মৌলিক অধিকারের বিরুদ্ধে সাংবিধানিক যে অধিকার তার বিরুদ্ধে গিয়ে কোনো আইন পাস করতে পারে না। এই জন্য এই বিষয়টা বোঝা দরকার যে ভারতবর্ষের সংবিধান যেমন সুপরিবর্তনীয় সেইরকম দুষ্পরিবর্তনীয়। কিছু কিছু ধারা পরিবর্তন করা যায়, যেগুলো জনহিতে রাষ্ট্রহিতে বিশেষ বিশেষ পরিবর্তন করা প্রয়োজন হবে সেগুলো করা যায়, কিন্তু জনগণের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, এই ধরনের কোনো সংশোধন করা যাবে না। মৌলিক অধিকারে কোন রকম হস্তক্ষেপ করা যাবে না। তো যারা সংবিধানকে মান্যতা দিতে চায় না, তারা যে কোনো ছুতুতে সংবিধান অপব্যাখ্যা করবে। তো সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি সংবিধানের যে মূল ব্যাখ্যা, সেই ব্যাখ্যা না করে তার অপব্যাখ্যা দেয়, এবং বিভিন্ন যুক্তির জালে মিডিয়া সেগুলোকে হাইলাইট করে তাদের পক্ষে জনমত তৈরি করে দেয়। এখানেও সেটাই করা হচ্ছে না। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন জাগে যে এই যে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে দেখা যাচ্ছে যে কিভাবে তারা মানে জানবে এই বিষয়টা যে কোন জাতি পিছিয়ে রয়েছে বা কোন জাতি এগিয়ে রয়েছে? এটা এখনো তো সেই জাতির মধ্যে জাতি জনগণনা আর হয়নি। আর তাছাড়া এই যে জাতিগুলো রয়েছে, তাহলে কোন জাতিগুলো বাদ পড়ে যাবে এটা তো এখনো পর্যন্ত ঠিক হয়নি। তাহলে সুপ্রিম কোর্ট এই ধরনের একটা রায় কিভাবে দিতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে যাদেরকে এই যে সংরক্ষণ বা রিজার্ভেশন, এই রিজার্ভেশনের বিশেষ সুবিধা দেওয়ার জন্য যে বর্গীকরণ করার কথা বলছেন, তাহলে এর জন্য আমরা যদি ধরে নিই যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 22.5%ই আছে, বৃদ্ধি ঘটেনি। যদিও 2011 সালের সেন্সাসে দেখা যাচ্ছে শিডিউল কাস্ট 16%, কিন্তু রিজার্ভেশন 15%ই রয়েছে। শিডিউল ট্রাইবেরও সংখ্যা বৃদ্ধি হয়েছে, কিন্তু রিজার্ভেশন ওইখানেই রয়েছে। আমরা মেনে নিলাম যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মিলিয়ে 22.5%। তাহলে 22.5%ই রিজার্ভেশন যদি থাকে, তাহলে 100% হয়। তাহলে 100% রিজার্ভেশনে প্রত্যেক যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের যে জাতি সমূহ রয়েছে, তাদের 100% রিজার্ভেশন সুরক্ষিত রয়েছে। তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জাতি যাতে এই সুযোগ সুবিধাগুলো পায়, কেননা 100% রিজার্ভেশন রয়েছে আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের, তাহলে প্রত্যেকটা জাতি যাতে সুযোগ সুবিধা পায়, সেই রকম ভাবে সরকার একটা পরিকল্পনা করে এদেরকে সেই জায়গায় তুলে আনার জন্য একটা পরিকল্পনা দরকার। এর জন্য প্রথমেই আপনি যেটা বললেন সেটা করতে হবে। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের মধ্যে যে জাতি রয়েছে, সর্বোপরি সেন্সাস রিপোর্ট যেটা রয়েছে জাতি আধারিত জনগণনা, সেই জাতি আধারিত জনগণনার পর শিডিউল কাস্টদের মধ্যে যে জাতিগুলো রয়েছে, সেই জাতির প্রত্যেকটা জাতির জনসংখ্যা কত, আর শিডিউল ট্রাইবদের মধ্যে যে জাতিগুলো রয়েছে প্রত্যেকটা জাতির মধ্যে জনসংখ্যা কত, এবং তাদের সামাজিক এবং শিক্ষা এই আজকে অবস্থানটা কোন জায়গায় রয়েছে, এটা প্রথমে সমীক্ষা করা দরকার। তারপর যারা আজকে একটা মাপদণ্ড পেরিয়ে এই সুযোগ সুবিধা নেওয়ার মতো জায়গায় নিজেদেরকে বিকাশ ঘটিয়ে সেই জায়গায় নিয়ে আসার মতো একটা সুযোগ সুবিধা কাজে লাগাতে পেরেছে, যারা পারেনি তাদেরকে কিভাবে আনা যায়, সরকারের দায়িত্ব এটা।
সরকার এই দায়টা এড়াতে চায়। যেটা বললাম যে পাক মারা যারা অবা বইটাই কোনোদিন দেখেনি, সে মাধ্যমিক পড়বে কি করে, হাই সেকেন্ডারি পাস করবে কি করে, হাই সেকেন্ডারি পাস না করলে কলেজে রিজার্ভেশন তাদের জন্য যদি একদম সুরক্ষিত থাকে, একটা তো তারা পারবে না। প্রথমে কলেজ পর্যন্ত আসার জায়গাটা তো তাদেরকে তৈরি করে দিতে হবে না? এই দায়িত্বটা কার? এটা তো সরকারের দায়িত্ব না? ঠিক সেরকম শিডিউল কাস্টদের মধ্যে অনেক জাতি রয়েছে যারা এই সমস্ত যে মাপদণ্ড, সেই মাপদণ্ডের ধারে কাছে তারা যেতে পারছে না, তারপরে তো রিজার্ভেশনের সুযোগ পাবে। তাহলে এই সুযোগ সুবিধা নেওয়ার মতো তাদেরকে সেই বিকাশের জায়গাটা নির্মাণ করার দায়িত্ব কার? সরকারের। সুপ্রিম কোর্ট এটা বলছে না যে রাজ্য সরকারের দায়িত্ব বা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যে জনগণনা সমীক্ষা দেখা গেছে অমুক 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 শিডিউল কাস্টদের মধ্যে জাতি, অমুক 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 শিডিউল কাস্টদের শিডিউল ট্রাইবদের মধ্যে জাতি, এরা নিজেদের রিজার্ভেশনের সুযোগ সুবিধাগুলো নেয়ার মতো এখনো অবধি তাদের সেই বিকাশটাই হয়নি। এই বিকাশটা যাতে একটা সত্তর সময়, 6 মাস হোক, 6 বছর হোক, 3 বছর হোক, একটা টাইম বেঁধে দেখ যে এই সময়ের মধ্যে তাদেরকে এই জায়গায় আনা হোক, তারপর তাদের যে সুরক্ষা, সেই সুরক্ষার এই বিষয়টাকে কনফার্ম করা হোক, নিশ্চিত করা হোক। কিন্তু এই দায়টা ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্ট শুধু ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে যে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ধরনের একটা বর্গীকরণ করা যায় এবং সেটা রাজ্য সরকার করতে পারে। এটা কি হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি যেটা আমি আগেই বললাম যে ছাদে তোলার একটা স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু সিঁড়ি তাদের জন্য নেই। যারা এই ছাদে ওঠার জন্য যোগ্য তাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে ছাদে উঠতে দেওয়া যাবে না, কেননা তোমরা উপরে উঠে হাওয়া নিয়ে নিয়েছো। প্রায় 2500-3000 বছর ধরে তো উচ্চ বর্ণের লোকরা অনেক হাওয়া নিয়েছে। 2500-3000 বছর ধরে 100% রিজার্ভেশন ছিল, কেউ তো সেই নিয়ে কোনো কথা বলে না। পড়াশোনার একছত্র আধিপত্য ছিল উচ্চ বর্ণের, হাতিয়ার রাখার একছত্র আধিপত্য ছিল উচ্চ বর্ণের, সমস্ত ধন সম্পত্তি কুক্ষিগত করে রাখার একছত্র আধিপত্য ছিল উচ্চ বর্ণের। শূদ্রদের কোনো অধিকারই ছিল না, অস্পৃশ্য আদিবাসী তো ছেড়েই দিলাম। কতদিন? 2500-3000 বছর। 2500-3000 বছর যারা এই রকম করে স্পেশাল রিজার্ভেশন, স্পেশাল সংরক্ষণ সুযোগ ভোগ করেছে, তারা মাত্র 50 বছর, অ্যাকচুয়ালি যদি দেখা যায় 70 বছর 75 বছর দেশ স্বাধীন হওয়ার মধ্যে প্রায় মাত্র 50 বছর এই রিজার্ভেশনের সুযোগ শুধুমাত্র নিজেদের জনসংখ্যার সীমার মধ্যে 100% জনসংখ্যার সুযোগ সুবিধাগুলো এই এদেরকে দেওয়া হয়নি। সারা দেশের জনসংখ্যার সুযোগ সুবিধা উচ্চ বর্ণের লোকরা 2 থেকে 2500-3000 বছর তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। আর শুধুমাত্র নিজেদের জনসংখ্যার আধারের উপর সীমাবদ্ধ, সীমিত যে রিজার্ভেশন বা সংরক্ষণ, সেটুকু যাতে এরা দিতে না পারে বা নিতে না পারে, তার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে। তো এটা বোঝা দরকার। আমাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের সমস্ত যে জনসংখ্যার আধারে যে আমাদের কাস্টগুলো রয়েছে, জাতিগুলো রয়েছে, সমূহগুলো রয়েছে, আমরা চাই 100% এই সংরক্ষণের সুযোগ সুবিধা বা প্রতিনিধিত্বের সুযোগ সুবিধা বা বিকাশের সুযোগ সুবিধা তারা নিক, কিন্তু প্রত্যেকে যাতে সুযোগ সুবিধা নেওয়ার মতো নিজের যোগ্যতার বিকাশ ঘটাতে পারে, সেই মাপে নিজেদেরকে নির্মাণ করতে পারে, তার যে পরিকল্পনা বা তার যে রাস্তা, তার যে দায়িত্ব, সেটা তো সরকারকে নিতে হবে। এই দায়িত্বটা ছেড়ে দিয়ে তারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের নিজেদের মধ্যে নিজেদেরকে দ্বন্দ্ব বাঁধিয়ে, তাদের ঐক্যকে ভেঙে দিয়ে তারা রিজার্ভেশনের যে আসল উদ্দেশ্য, লক্ষ্য, সেটাকে খতম করতে চাইছে। এটা হলো মূল ব্যাপার। না, এই যে আজকে সুপ্রিম কোর্টের এই যে রায়, আর আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের ওপরে আর কোনো আমাদের কথা বলাটাই আমাদের মানে যুক্তি দাঁড়াবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সুপ্রিম কোর্টের যে এসসি এসটি সংরক্ষণের যে বিভাজন,
সেই বিভাজনকে কিভাবে মানুষ রুখে দাঁড়াবে, বা কিভাবে এই যে সুপ্রিম কোর্টের রায়, এই রায়কে আবার পুনরায় যেটা ছিল সেই রকমই করবে, কি হবে, তার কোনো রাস্তা রয়েছে? দেখুন, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংবিধান প্রণেতা যারা, ওনারা রাষ্ট্র পরিচালনা সঞ্চালনার জন্য গম্ভীরভাবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেছেন, যার জন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থা, জনমত সব বিষয়ে তাদের খুব সুন্দরভাবে পরিকল্পিত বিধান রয়েছে, দিক রয়েছে। সেই দিকগুলো যদি আমরা লাগু করি, বা সংবিধান লাগু করার যারা ক্ষমতায় রয়েছে তারা যদি লাগু করে, তাহলে কোনো সমস্যা হবে না। এর জন্য সংবিধান প্রণেতারা যেটা করেছিলেন, যে যদি সমাজে কোনো অন্যায় হয়, তাহলে প্রশাসন সেই অন্যায়কারীদেরকে বিচারের জন্য অ্যারেস্ট করবে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য বিচার চালানো হবে। প্রশাসন, পুলিশ প্রশাসন নির্ণয় নিয়ে নিতে পারে না যে এ দোষী, একে 7 বছর জেল করা হোক, 12 বছর জেল করা হোক, বা হত্যা করে দেয়, এটা পুলিশ প্রশাসন করতে পারে না। তারা যারা আরোপী তাদেরকে অ্যারেস্ট করে বিচার ব্যবস্থার কাছে হাজির করে দেবে। বিচার ব্যবস্থা নির্ণয় নেবে যে এ অপরাধী কি অপরাধী নয়, তারপর তার বিচার হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই ধরনের কিছু সিস্টেম রয়েছে। তো সেগুলো অধিকার রয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের, সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার বা দিক নির্দেশ করার। কিন্তু যদি সেই আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কোনো এই ধরনের নির্ণয় বা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টে ডবল বেঞ্চ, ট্রিপল বেঞ্চ, 5 বেঞ্চ, 7 বেঞ্চ এইরকম রয়েছে। তো সর্বোচ্চ বেঞ্চ পর্যন্ত যে কোনো বিষয়কে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু সর্বোচ্চ বেঞ্চই যদি জনবিরোধী, সংবিধান বিরোধী কোনো নির্ণয়কে সিদ্ধান্ত আকারে লাগু করার প্রচেষ্টা করে, সেক্ষেত্রে ন্যায়ালয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। তো তখন সংবিধান প্রণেতারা আরেকটা ব্যবস্থা করেছে, যে এই ধরনের যখন করাপশন হবে, তখন জনগণকে রাস্তায় নামতে হবে, অর্থাৎ আন্দোলনই একমাত্র পথ। জনগণ আন্দোলনের মধ্য থেকে এই ধরনের করাপশন তাকে রুখতে পারে। এর জন্য সংঘবদ্ধ জন আন্দোলনের দরকার। এটাই বিকল্প আমাদের কাছে রয়েছে। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তো আর কোনো কোর্টে যাওয়া যায় না ন্যায়ের জন্য। তাহলে এখন ন্যায়ের জন্য জনদরবার, জন আদালত। সেই জন আদালত অর্থাৎ জনসংঘর্ষ, জনগণ রাস্তায় নেমে এই ধরনের করাপশন বা এই ধরনের অসাংবিধানিক বা জনবিরোধী নীতি বা সিদ্ধান্ত বা নির্ণয়ের বিরুদ্ধে আন্দোলন করে রুখতে পারে, এবং এটাই আমাদের একমাত্র পথ এখন। সোশ্যাল মিডিয়ায় এখন বহু মানুষ রয়েছে যারা লেখালেখি করছে যে সুপ্রিম কোর্ট যখনই এই ধরনের কোনো কিছু রায় দিয়েছে, এই ওবিসি সংরক্ষণের ব্যাপারে হোক, চাই এসসি এসটি সংরক্ষণের ব্যাপারে হোক, বা আদার্স যে কোনো এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের এই সংরক্ষণের বিরুদ্ধে হোক, তারা যখনই রায় দিয়েছেন তখনই কিন্তু তারা একটা ষড়যন্ত্রমূলক রায় দিয়েছেন, এটা মানুষ বলছে। তো এটা কতটা মানে যুক্তিসম্পন্ন কথা, যে সত্যিই কি সুপ্রিম কোর্ট এই ধরনের ষড়যন্ত্র করছে? দেখুন, এটা যদি আমরা বিগত দিনের ভারতবর্ষের এই যারা রাষ্ট্র সঞ্চালক, অর্থাৎ একদিক যদি বলা যায় শাসক, এই শাসক বর্গের ভূমিকাটা দেখে, তাহলে এই শাসক বর্গ ভারতবর্ষের ইংরেজরা চলে যাওয়ার পর, ইংরেজ এই দেশ আক্রমণ করার আগে থেকেই, মোগল পিরিয়ডের থেকে বা মোগল পিরিয়ডের আগের থেকে শাসক বর্গ হিসাবে উচ্চ বর্গের লোকরাই রয়েছে, এবং উচ্চ বর্গের এই দেশে রাজত্ব করার বা কর্তৃত্ব নিয়ন্ত্রণ করাই একটাই পথ,
সেটা হচ্ছে এই দেশের বহু সংখ্যক মানুষকে বোকা বানিয়ে রাখা, দাবিয়ে রাখতে গেলে এদের স্বতন্ত্রতা বা আত্মনির্ভরতা, স্বনির্ভরতা, এগুলো থেকে তাদেরকে দুর্বল করে রাখতে হবে, মজবুর করে রাখতে হবে। তো যার জন্য এরা জনকল্যাণমূলক, যখন আমাদের দেশের সংবিধান লাগু হয় তখন আমরা জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন, এটাকেই অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু যদি জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন হয়, তাহলে দীর্ঘ ২,৫০০-৩ হাজার বছর ধরে যারা এই দেশের মূল নিবাসী বহু সংখ্যক মানুষজনকে শোষণ করছে, এবং এই শোষণ শাসন করার জন্য এদেরকে দুর্বল করে রাখা হয়েছে, কমজোর করে রাখা হয়েছে, নিরুপায় করে রাখা হয়েছে। এর জন্যই বিভিন্ন অধিকার বঞ্চিত করা হয়েছে। তাদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করা হয়েছে, হাতিয়ার রাখা থেকে বঞ্চিত করা হয়েছে, সম্পত্তি রাখা থেকে বিধিসম্মত ভাবে বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ আইন জারি করে, মনুসংহিতা, আজকে যেমন সংবিধান তৎকালীন দিনে শাস্ত্রীয় বিধি ছিল, তাহলে শাস্ত্রীয় বিধি অর্থাৎ বিধিবদ্ধ ভাবে আমাদেরকে অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে। একটাই লক্ষ্য হলো এদেরকে দুর্বল করে রেখে এই দেশের শাসন ব্যবস্থা, এই দেশের কবজা তাদের নিয়ন্ত্রণে রাখা। তো তারাই যখন ইংরেজ চলে যাওয়ার পর এই দেশের কবজা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। কিন্তু সমস্যাটা হয়ে গেল, সংবিধান জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন, এখানে সমস্যা। যার জন্য তারা সাংবিধানিক নিয়ন্ত্রণটাকে নিজেদের কবজায় করে নিয়ে সংবিধানের বকলমে এরা নিজেদের একছত্র আধিপত্যকে কায়েম করার জন্যই এ ধরনের পরিকল্পনা করে যাচ্ছে। অর্থাৎ সংবিধানের নামে, সংবিধানের ব্যাখ্যা নামে, ন্যায়ের নামে তারা তাদের একছত্র আধিপত্যটাকে কায়েম করার জন্য আমাদের যে বিকাশশীল সম্ভাবনা সেটাকে খতম করার জন্য এই ষড়যন্ত্রগুলো করা যাচ্ছে। এবং যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম করছে ওনার। যাই হোক, তো আজকে প্রচণ্ড নেটওয়ার্ক আমারও প্রবলেম করছিল, আমিও কিছুক্ষণ আগে বেরিয়ে গেছিলাম, আবার ওনার নেটওয়ার্ক প্রবলেমের জন্য উনি বেরিয়ে গেলেন। যদিও আপনারা এই মুহূর্তে যারা শুনছেন আর অনেকক্ষণ থেকে আপনারা শুনছেন, বাট একটা কথা, যেভাবে নেটওয়ার্ক প্রবলেম বা আমাদের সিস্টেমে যে টেকনিক্যালি প্রবলেম ছিল তার মধ্যেও যে আপনারা শুনছেন, তো আপনাদেরকে সত্যি প্রশংসা করলেও কম হবে, আপনারা যেভাবে লাগাতার লেগে আছেন। এখন বিষয় হচ্ছে যে এই যে সংরক্ষণ, এসসি এসটিদেরকে মুদ্রা কথায় যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে একটা বিভাজনের একটা পন্থা। এমন বহু পন্থা ছিল যেখানে সরকার যদি চায় তাহলে সেটা তারা অ্যাপ্লাই করতে পারতো, ওনার কথার মধ্যে দিয়ে যেটা ফুটে আসছে। কিন্তু এখন যে ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে সেই পন্থাকে তারা অবলম্বন না করে তারা এই ধরনের একটা বিভাজনের সিস্টেম তৈরি করে দিচ্ছে। কিরকম বিভাজন না, আপনারা যেটা শুনলেন ওনার মুখ থেকে, সাধনবাবুর মুখ থেকে, সেটা পরিষ্কার। যেখানে যাকে পৌঁছানোর দরকার সেখানে আর তারা পৌঁছাতে পারবে না। মানে কোনো একজন ব্যক্তি যদি সে সরকারি চাকরি পেয়েছে আর তারপরে তার একটা পরিস্থিতি ভালো হয়েছে, তার ছেলেকে সে একটা ভালো এডুকেশন দেওয়ার চেষ্টা করছে বা সে ডাক্তারি পড়ানোর জন্য চেষ্টা করছে, তখন দেখা যাবে সেই সংরক্ষণের রাস্তাটা ওনার কেটে দেওয়া হবে, মানে তাকে আবার পঙ্গু করে দাও, সে অন্য কিছু রাস্তা অ্যাপ্লাই করে তারা চলবে। এবারে যে ডাক্তারি পড়তেই পারবে না, যে প্রফেশন নিয়ে পড়তেই পারবে না, তাহলে তাকে সুযোগ দেওয়া হবে যে সেই জায়গায় সে যেন পৌঁছায়। তাহলে সে যদি পড়তেই না পারে, সেখানে যেতেই যদি না পারে, তাহলে তাকে সংরক্ষণ দেওয়া হচ্ছে। তাহলে সে যদি পৌঁছাতে না পারে আর এইদিকে যারা সংরক্ষণ পেয়েছে তাদেরও রাস্তা কেটে দেওয়া হলো, তাহলে সেই জায়গা একটা শূন্য পদ রয়ে যাবে। যেখানে এরা এনএফএস লাগিয়ে দিয়েছে, ওবিসিদের ক্ষেত্রে লাগিয়েছে, এখন এসসি এসটিদের ক্ষেত্রে লাগাবে। তো এই ধরনের তারা পরিকল্পনা করে পুরো সিস্টেমে যে এসসি এসটিরা রয়েছে তাদের সংরক্ষণকে খতম করার পরিকল্পনা চলছে, এটাই বোঝা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, উনি যেহেতু বেরিয়ে গেলেন, আমি ওনাকে একবার কল করে নিচ্ছি, আপনারা একটু লাইনে থাকুন, কারণ ওনার শেষ আমি
যে রায় রয়েছে সেটা আমি নেব। আমি ওনাকে একবার কল করে নিচ্ছি, আপনারা একটু সাথে থাকুন। যাই হোক, উনি আমাকে ফোন করেছিলেন, আর যেটা জানালেন অন্য ফোন থেকে ফোন করেছিলেন যে ওনার মোবাইল চার্জ নেই, সুইচ অফ হয়ে গেল। যাই হোক, তো এই ছিল বিষয়। তো এই সুপ্রিম কোর্টের এই যে বিভাজন, এই বিভাজন নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা পরে দেখবেন অবশ্যই আপনাদের মতামত দিয়ে যাবেন। যদি প্রথমবার আপনারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে ফলো করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।